হাঁপানি এই শব্দটির সাথে পরিচয় নাই এমন লোক কিন্তু খুব কমই পাওয়া যায়। এই অ্যাজমা বা হাঁপানি মানে কি শ্বাসকষ্ট? প্রিয় দর্শক, বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাজমা। এবং আমাদের সাথে কথা বলতে আজকে উপস্থিত আছেন দেশের দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার গোলাম সারওয়ার লিয়াকত ভূঁইয়া, যিনি সহকারী অধ্যাপক হিসেবে বর্তমানে আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে, এবং আমাদের সাথে আরও আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন, যিনি একই সাথে পালমোলজিস্ট হিসেবে কাজ করছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানে। প্রথমে চলে যাচ্ছি ডাক্তার লিয়াকত হোসেন ভূঁইয়া আপনার কাছে। অ্যাজমা বা হাঁপানি এই শব্দটি তো বলেছি প্রথমে যে সবাই জানে, কিন্তু আসলে কি সবাই জানে সেই বিষয়টি একটু প্রথমে আপনার কাছে জানতে চাই, বিষয়টি আসলে কি? অ্যাজমা বা হাঁপানি বলতে আমরা যেটা বুঝি একটা শ্বাসকষ্টজনিত সমস্যা, যাতে আমরা আমাদের যে শ্বাসনালীর প্রদাহ বা ইনফ্লামেশনের পরে শ্বাসনালীর যে মাসেলগুলি আছে মাসেলগুলির বৃদ্ধি হয়ে শ্বাসনালীটা সংকীর্ণ হয়ে যায়, যার ফলে আমরা যে শ্বাস নেই এবং বের করি সেটা বের করতে বাধাগ্রস্ত হয়, যার ফলে রোগীরা শ্বাসকষ্ট ফিল করে। বেসিক্যালি এটা একটা শ্বাসকষ্টজনিত সমস্যা, সবাইকে এফেক্ট করে না। এটাকে আমরা একটা বলি যে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। মাল্টিফ্যাক্টোরিয়াল মিনস জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল, যাদের জিনের ভিতরে আছে এবং অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্টে এক্সপ্রেশন হয় তাদের ক্ষেত্রে এই ডিজিজটা প্রকাশ পায়। এবং এছাড়াও জেনেটিক ছাড়াও কিছু কারণেও এই শ্বাসকষ্ট বা হাঁপানি হতে পারে, বিশেষ করে এনভায়রনমেন্টাল কিছু কাজের সাথেও এই ডিজিজের রিলেশন আছে। যেমন যারা বিশেষ করে পেইন্টার, তারপরে স্প্রে, উড ওয়ার্কার, যারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত আছে তাদের এই জিনিসটা হয়, সেটাকে আমরা বলি অকুপেশন রিলেটেড অ্যাজমা। প্রচলিত ধারণা আছে শ্বাসকষ্ট হলেই মনে করে অ্যাজমা। আমরা এই জিনিসটাকে সবসময় বলি যে অ্যাজমা শ্বাসকষ্টে অনেক কারণে হয়, তার মধ্যে অ্যাজমা একটা আমাদের দেশের প্রেক্ষাপটে এবং ওয়ার্ল্ড ওয়াইডে একটা অন্যতম কারণ, বাট সব শ্বাসকষ্টের কারণ কিন্তু অ্যাজমা না। ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের দর্শক বুঝতে পেরেছে যে অ্যাজমা মানে আসলে কি এবং কেন হচ্ছে। ডাক্তার সাখাওয়াত হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে অ্যাজমা হচ্ছে অবশ্যই বিশ্বে অন্যতম প্রধান রোগ এটি, আমাদের দেশেও এই ধরনের রোগী অনেক পাওয়া যায়। তো এই যে আমাদের দেশে এই যে রোগীগুলো আসে এই এত বেশি কেন আমাদের দেশে? আসলে আমাদের দেশে আমরা প্রচুর অ্যাজমা রোগী পাচ্ছি, আপনি যেটা বললেন। আমাদের একটা হিসাব আছে যে 1999 সালে আমাদের দেশে একটা স্টাডি হয়েছিল, তখন দেখা গিয়েছে যে আমাদের প্রায় 70 লক্ষ মানুষ অ্যাজমাতে আক্রান্ত। আর বর্তমানে যেটা মনে করা হচ্ছে যে বাংলাদেশের প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ অ্যাজমাতে আক্রান্ত, এবং এর মাঝে আপনার 5 থেকে 10% অ্যাডাল্ট যারা বয়স্ক তারা অ্যাজমাতে আক্রান্ত, এবং 10 থেকে 20% যারা শিশু অপ্রাপ্তবয়স্ক তারা অ্যাজমাতে আক্রান্ত। তো আমাদের এখানে যে অ্যাজমার এই প্রকোপ এত বেশি, এর কয়েকটি কারণ আমরা বলতে পারি। এর মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের এখানে আমরা আসলে অ্যাজমা সম্পর্কে অতটা আমাদের ধারণা কম, এবং আমাদের এখানে এয়ার পলিউশন বেশি, এবং আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আমাদের যেটা আছে এটা আমাদের অনেকে আছে যে সঠিক চিকিৎসার যে পদ্ধতি তার থেকে এখনও দূরে আছে। এই জন্যই আমাদের অ্যাজমার রোগীটা আমরা হয়তো বেশি পাচ্ছি। ডাক্তার লিয়াকত, আপনার কাছে জানতে চাই, এই যে অ্যাজমা রোগীরা রয়েছে, অ্যাজমা রোগী আমরা যদি নির্ধারণ করতে চাই যে কারা অ্যাজমা রোগে আক্রান্ত, সেজন্য কি কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে? অ্যাজমা বেসিক্যালি শুধু পরীক্ষার উপর ডিপেন্ড করে না। আমরা যখন কোনো অ্যাজমা নির্ণয় করতে চাই প্রথমে তার একটা হিস্ট্রি আমরা নেই। প্রথম যে জিনিসটা তার সে কী নিয়ে আমার কাছে আসলো, আমরা ক্লিনিক্যাল সিমটম যেটাকে বলে কার্ডিনাল সিমটম অফ অ্যাজমা। অ্যাজমা রোগীদের 4টা কার্ডিনাল সিমটম আছে। একটা হলো যে কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপ, বুকে আওয়াজ। 4টার 4টো থাকতে পারে, আবার একটা বা দুটো থাকতে পারে। এটা হলো প্রথম। তখন আমরা স্টেথু দিয়ে তার বুকে দেখি, বুকে এক ধরনের আমরা মিউজিক্যাল সাউন্ড পাই যেটাকে আমরা হুইজ বলি। এই দুইটা যখন থাকে তখন আমরা অন্যান্য কিছু যদি এক্সক্লুড করতে পারি আমরা ধরে নিই যে তার অ্যাজমা হয়েছে। তখন আমরা তার অ্যালার্জির হিস্ট্রি আছে কিনা বা তার ফ্যামিলি হিস্ট্রিটা একটা ইম্পর্টেন্ট থাকে যে তার ফ্যামিলির হিস্ট্রি নেই কারোর অ্যাজমা বা অ্যালার্জি আছে কিনা। পাশাপাশি তার কিছু অ্যাজমার সাথে কিছু কনকমিটেন্ট রোগ বলে আমরা সেগুলি বলি, যেমন অ্যালার্জি কনজাংটিভাইটিস, চোখ লাল হয়ে যায়,
চোখ চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে, নাক দিয়ে পানি পড়ে, নাক চুলকায়, তারপরে স্কিন ডিজিজও হয়ে যায়। এগুলি যদি থাকে আমরা ক্লিনিক্যালি ধরি অ্যাজমা। ডায়াগনোসিস বেসিক্যালি অ্যাজমা ডায়াগনোসিসের জন্য আমরা প্রথম যেটা গুরুত্ব দিই পালমোনারি ফাংশন টেস্ট, যেটাকে আমরা স্পাইরোমেট্রি বলি। এতে যদি দেখি যে আমরা একটা বলি যে ওষুধ দিয়ে করার পর যদি এটা চেঞ্জ হয় তখন আমরা ধরে নিই যে পেশেন্টের অ্যাজমা হয়েছে। আর অ্যাজমার পাশাপাশি অন্য কারণে শ্বাসকষ্ট হয় সেগুলি এক্সক্লুড করি, আমরা একটা চেস্ট এক্সরে করি। চেস্ট এক্সরেতে অ্যাজমাতে এমনি নর্মাল থাকে, বাট অন্য ডিজিজ থাকতে পারে। আর কিছু জিনিস অ্যালার্জির কিছু উপসর্গ আছে কিনা, যেমন আমরা একটা সেরাম আইজি লেভেল বা কফ পরীক্ষা করি ইউসিনোফিল আছে কিনা, এগুলি দিয়ে আমরা সাপোর্টিভ হিসাবে ধরে নিই। সুতরাং অ্যাজমা ক্লিনিক্যাল এবং প্যাথোলজিক্যাল, রেডিওলজিক্যাল সবগুলির কম্বিনেশনে আমরা ডায়াগনোসিস করি। অ্যাবসোলিউটলি ডায়াগনোসিস করে এটা বলা যাবে না। ধন্যবাদ। আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর আরও এই নিয়ে কথা হবে। ডক্টর সাখাওয়াত, আপনার কাছে জানতে চাই, এই যে অ্যাজমা রোগটি যেহেতু বিভিন্নভাবে এটিকে ডায়াগনোসিস করা হচ্ছে এবং তারপরে যে প্রশ্নটি আসে তা হচ্ছে চিকিৎসা করতে হবে, এবং চিকিৎসাটি যখন করতেই হবে সেই বিষয়টি কিভাবে করতে হবে তা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আসলে চিকিৎসার জন্য অ্যাজমা চিকিৎসা এখন আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, এবং ইন্টারন্যাশনালি যে ধরনের আধুনিক চিকিৎসা সেই চিকিৎসা আমরা আমাদের দেশে করছি। তো আমাদের চিকিৎসার জন্য একজন যে রেজিস্টার্ড যারা ফিজিশিয়ান আছেন তাদের কাছে যেতে হবে। এবং তা আমরা যেটা বলেছি, স্যার যেটা বলেছেন যে আমাদের ডায়াগনোসিস করতে হবে প্রথমে যে অ্যাজমা কিনা, কারণ অ্যাজমা ছাড়াও শ্বাসকষ্ট হতে পারে। তো আমরা অ্যাজমা যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে আমাদের চিকিৎসার মূল যেটা যে আমরা মনে করি যে বর্তমানে যে দু ধরনের ওষুধ ব্যবহার করা হয় অ্যাজমা চিকিৎসার জন্য, একটা হচ্ছে রিলিভার, যেটা আমরা সালবিউটামল জাতীয় ওষুধ, এটা সাময়িকভাবে শ্বাসকষ্ট কমায়, কিন্তু মূল চিকিৎসা যেটা আমরা যে স্টেরয়েড জাতীয় যে কম্বিনেশন যে ইনহেলারগুলো আছে এটাকে আমরা মূল চিকিৎসা বলে থাকি। এর সাথে আরও কিছু ঔষধ আছে সেটা আমরা হয়তো ব্যবহার করে থাকি, কিন্তু এই চিকিৎসার মূল যে স্তম্ভ সেটাকে আমরা বলি যে স্টেরয়েড জাতীয় যে ইনহেলারগুলো আছে, এটা যদি আমরা ইউজ করি, এবং এই চিকিৎসাটা হচ্ছে দীর্ঘমেয়াদী চিকিৎসা। আর অন্যান্য কিছু রোগ আছে আমরা হয়তো সাময়িক অল্প কিছুদিনের জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে পারি, কিন্তু অ্যাজমার চিকিৎসা এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, এবং আমরা এই চিকিৎসা এই রোগে আমাদের অ্যাজমা থেকে পরিত্রাণ সম্ভব, কিন্তু সেটা দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে, এবং সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা আস্তে আস্তে হয়তো ওষুধটা কমাবো এবং এক সময় হয়তো ওষুধটা আমরা বন্ধ করতে পারি। এই যে রোগীরা চিকিৎসা নিচ্ছে, আপনি বলেছেন যে কখনো কখনো ওষুধ বন্ধ করে দেওয়া যেতে পারে, এই বিষয়টি কে নির্ধারণ করবে? একজন চিকিৎসক নির্ধারণ করবে না রোগী নিজেই নির্ধারণ করবে? অবশ্যই একজন চিকিৎসক নির্ধারণ করবেন, কারণ আমাদের একটা ভুল ধারণা আছে আমাদের রোগীরা অনেক সময় যখন সাময়িকভাবে আমরা স্টেরয়েড জাতীয় কিছু ঔষধ বা অ্যান্টিবায়োটিক আমরা যখন দিয়ে থাকি, কিছুদিন ওষুধগুলো ব্যবহার করার পরে তা সে একটু ভালো ফিল করে, তখন সে নিজে থেকে ওষুধ বন্ধ করে দেয়। এখানেই সর্বনাশটা ডেকে আনে। কারণ হচ্ছে গিয়ে অ্যাজমা যেহেতু একটি দীর্ঘমেয়াদী রোগ এবং এটার চিকিৎসাটাও দীর্ঘমেয়াদী, এবং কখন আমরা ওষুধ বন্ধ করব এটা অবশ্যই আপনার চিকিৎসক ঠিক করবেন। ডক্টর লিয়াকত, আপনার কাছে জানতে চাচ্ছি যে অ্যাজমা যারা রোগী রয়েছে তাদের তো ঔষধ মাঝে মাঝে লাগছে, সেই কথাটা ডক্টর সাখাওয়াত উনি বলেছেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব তীব্র ধরনের শ্বাসকষ্ট নিয়ে আসছে, অথবা তীব্র ধরনের কাশি বা অন্যান্য উপসর্গ সাথে থাকতে পারে। তো এই ধরনের রোগী হচ্ছে কিভাবে, এবং ওই অবস্থাকে তখন কিভাবে চিকিৎসা করতে হয়? অ্যাজমা আগে আমরা বলেছি একটা নিয়ন্ত্রণজনিত রোগ, মাঝে মধ্যে এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এবং এই নিয়ন্ত্রণ হারানোর জন্য আমরা কিছু ফ্যাক্টরকে দায়ী করি, এটাকে আমরা ট্রিগার ফ্যাক্টর বলি। ট্রিগার ফ্যাক্টর হলো কিছু কিছু জিনিস আছে যেটা সাধারণ মানুষকে এফেক্ট করবে না, বাট অ্যাজমা মানুষকে, যাদের অ্যাজমা আছে তাদেরকে এফেক্ট করবে। যেমন আমাদের বিশেষ করে খাবারের মধ্যে আছে, এনভায়রনমেন্টাল কিছু জিনিস আছে, টেম্পারেচারের ভিতরে আছে, এক্সারসাইজ আছে, তারপরে পারফিউম আছে, স্মোকিং আছে, তারপরে ড্যাম এনভায়রনমেন্ট আছে, ড্যাম ওয়াল আছে। এগুলিতে কখনো কখনো দেখা যায় যে তাদের কন্ট্রোলটা লস হয়ে যায়। যখন লস হয়ে যায় এটাকে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার এভাবে ক্যাটাগরি করি। যাদের মানে কম অ্যাটাক থাকে সেক্ষেত্রে আমরা বাসার ভিতরে চিকিৎসা করা যায়। সেক্ষেত্রে ডক্টর সাখাওয়াত বলেছে যে অ্যাজমার ড্রাগ হলো স্টেরয়েড, আমরা তাদেরকে স্টেরয়েড, ওরালি স্টেরয়েড দিই, তারপরে নেবুলাইজেশন ফর্মে যে আমরা ব্রঙ্কোডাইলেটর, এখানে শ্বাসনালীটা প্রসারিত করার ওষুধ দিই,
তাতে রোগীরা অধিকাংশই ইমপ্রুভ করে যায়। যাদের ইমপ্রুভ না করে সেই ক্ষেত্রে ভর্তি করে, যাদের অক্সিজেন কমে যায় সেই ক্ষেত্রে ভর্তি করে তাদেরকে অক্সিজেন, তারপরে ওষুধ, নেবুলাইজেশনের মাধ্যমে ওষুধ এবং ইনজেক্টেবল ওষুধ দিলে জিনিসটা কন্ট্রোলে চলে আসে। ডক্টর লিয়াকত, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা বলছেন যে অ্যাজমা চিকিৎসা ইনহেলারের মাধ্যমে বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ঔষধের মাধ্যমে নিতে হয়, কিন্তু আমরা সাধারণভাবে দেখি যে মন্টেলিউকাস জাতীয় ট্যাবলেট খাচ্ছে আমাদের অনেক রোগীরা। আসলে চিকিৎসাটা কীরকম? এই দুটি সমন্বয় নাকি দুটি আলাদা আলাদাভাবে নেওয়া সম্ভব? ধন্যবাদ। এটা একটা টাইমলি কোশ্চেন যে আমাদের দেশে দেখা যাচ্ছে যে মন্টেলিউকাসটা এখন শ্বাস, কাশি সব কিছুর জন্য দোকান থেকে রুগীরা নিজেরা কিনে খাচ্ছে, বাট এতে রুগীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাজমার ড্রাগ হলো যে স্টেরয়েড। এখন আপনারা জানেন, আমরা সবাই জিনিসটা যারা চিকিৎসক তারা জানি, স্টেরয়েড যদি আমরা মুখে খাই বা অন্যভাবে নেই, যেটা আমরা সিস্টেম হতে, এতে তার সাইড ইফেক্ট বেশি থাকে। সেই জন্যে আমরা ইনহেলার পদ্ধতি, যেটা মোস্টলি সেফ এবং এটা স্থানীয়ভাবে কাজ করে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এবং যদি পেশেন্ট ইনহেলার স্টেরয়েড নেয় তাহলে তার যেটা কন্ট্রোলটা ভালো একটা গুড কন্ট্রোল সে অ্যাচিভ করতে পারে এবং লং লাস্টিং হয় এবং ফার্দার তার যে ফ্লেয়ার আপ হওয়ার সম্ভাবনা কমে যায়। মন্টেলিউকাসের ক্ষেত্রে এটা না। মন্টেলিউকাস অ্যাজমা চিকিৎসাতে এসেছে, বাট এটা আমরা অ্যাজমার চিকিৎসার বিভিন্ন স্টেপ করি, 1, 2, 3, 4, 5। এটা হলো অ্যাড অন, মানে আমরা যখন শুধু স্টেরয়েডে বা কম ডোজের স্টেরয়েডে তার কাজ করছে না, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে সেটা আমরা এডিশন হিসাবে দিতে পারি। বাট মন্টেলিউকাস নেভার বি এ সোল ড্রাগ ফর অ্যাজমা ট্রিটমেন্ট। ধন্যবাদ। আবার আমরা একটি বিরতিতে যাব, বিরতির পরে এ নিয়ে আরও বিস্তারিত কথা হবে। ডক্টর সাখাওয়াত, আপনার কাছে একটু জানতে চাই, অ্যাজমার ক্ষেত্রে বারবার একটি কথা আসে ইনহেলার, এবং এই ইনহেলার নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভীতি কাজ করে। অনেকে ইনহেলার দিবে এবং ইনহেলার নিতে হবে এই ভেবে কিন্তু চিকিৎসকের কাছে যাচ্ছে না, তারা বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ গ্রহণ করছে। এই ভীতির পিছনে কারণটি কি এবং ভীতিটি কতটুকু ভীতিকর আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে ইনহেলার কোনো ভীতিকর ব্যাপার নয় বা ভীতিকর কোনো ঔষধ নয়। আমাদের রোগীরা ইনহেলার সম্পর্কে আসলে অতটা সচেতন নয়। আমাদের চিকিৎসকরাও হয়তো আমরা পেশেন্টদেরকে, রোগীদেরকে ইনহেলারকে নিয়ে আমরা তাদেরকে ওইভাবে সচেতন করতে পারিনি। এই জন্য তারা ইনহেলার নিয়ে একটা ভীতির মধ্যে থাকে। কিন্তু আমরা যদি বোঝাতে পারি সঠিকভাবে যে ইনহেলার হচ্ছে এমন একটা ওষুধ যেটা আমরা তার যেখানে ডিজিজ, শ্বাসতন্ত্রে আমরা যে ইনহেলার ইউজ করে ওষুধটা ঠিক ওই জায়গায় দিতে পারছি, স্পেসিফিক জায়গায় আমরা দিতে পারছি। এবং ইনহেলার যে আমরা যে ওষুধ ব্যবহার করি সেটার পরিমাণ এত কম, আমরা যদি নর্মালি একটা ভ্যান্টোলিন বা সালবিটামল যে ওষুধগুলো আছে, যে ভ্যান্টোলিন ট্যাবলেট, আমরা 4 মিলিগ্রাম একটা ট্যাবলেট আমরা 4 মিলিগ্রাম খাচ্ছি, আর ইনহেলারে আমরা যদি একটা পাফ দিই তাতে দেখা যাচ্ছে মাত্র 100 মাইক্রোগ্রাম, অনেক কম। তাহলে দেখা যাচ্ছে যে তার সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম হচ্ছে এবং ডিজিজটা যেই জায়গায় ইনহেলারের মাধ্যমে আমরা সেই জায়গায় আমরা ইউজ করতে পারছি, ওষুধটা ইউজ করতে পারছি। এই জিনিসগুলো যদি আমরা বোঝাতে পারি তাহলে দেখা যাবে যে রোগীরা আসলে ওই অন্য ওষুধ বাদ দিয়ে ইনহেলারটা ইউজ করবে। আচ্ছা, ইনহেলার যেহেতু একদিকে নিচ্ছে, পাশাপাশি অনেক ক্ষেত্রে বলা হয় যে তাদেরকে টিকা নিতে হবে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এত কিছু নেওয়ার পরও ওইভাবে আশানুরূপ কন্ট্রোল হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি করণীয় রয়েছে? এটা হচ্ছে কি, আসলে আপনি যেটা বললেন টিকার কথা, অ্যাজমার যে অ্যাটাকগুলো হয় অনেক সময় ভাইরাল বিভিন্ন ইনফেকশনের জন্য হয়। তো আমরা যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, আমরা একটা ভ্যাকসিনের কথা বলি, ফ্লু ভ্যাকসিন। আমরা এই ভ্যাকসিনটা অ্যাজমা পেশেন্টদেরকে প্রতি বছর একটা করে আমরা দিতে বলি, তাহলে তার ভাইরাল অ্যাটাকগুলো কম হবে। দ্বিতীয় যা আরেকটা কারণে যেটা অ্যাটাকগুলো হয় ইনহেলার ব্যবহার করার পরেও, সেটা হচ্ছে আমরা তাদের যে ফ্যাক্টরগুলো আছে যেগুলো এক্সাজারবেট করে অ্যাজমাটা, আমরা সেগুলো থেকে হয়তো পেশেন্ট দূরে থাকছে না। কারণ আমরা দেখি যে সে এমন স্মোকিং করছে, অথবা তার যেখানে কাজ করছে সেখানে অনেক বেশি পলিউশন থাকে, অনেক ডাস্ট থাকে, অথবা তার অ্যালার্জিক যে প্রবলেমগুলো আছে, কোনো ফুড অ্যালার্জি আছে, সে হয়তো ফুডটা অ্যাভয়েড করছে না, অথবা তার বাসার যে পরিবেশটা এটা হয়তো একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ, কারণ বাসায় অথবা তার ডাস্ট অনেক বেশি। মূল কথা হচ্ছে আমরা যদি তার যে ফ্যাক্টরগুলো অ্যাজমাকে এক্সাজারবেট করে সেটা যদি অ্যাভয়েড করতে পারি, সাথে আমরা সঠিক চিকিৎসা নিতে পারি, তাহলে কিন্তু আর বারবার এক্সাজারবেশন হবে না। এই ক্ষেত্রে কি কোনো ধরনের সার্জারি বা কোনো অপারেশন কখনো প্রয়োজন হতে পারে অ্যাজমার ক্ষেত্রে? অ্যাজমার পেশেন্টদের আমরা ওইভাবে সার্জারির কথা বলি না,
তবে রিসেন্টলি যেটা আমরা একটা ইন্টারভেনশন আছে যে আমরা থার্মোপ্লাস্টি, এটা হচ্ছে একদমই শেষ পর্যায়ে যখন আমাদের ওরাল ওষুধগুলো, আমাদের ইনহেলারগুলো আমরা স্টেপ বাই স্টেপ যে ট্রিটমেন্টটা আছে, এটা স্টেপ 1 2 3 4 5 এবং 5 যখন আমরা কাজ করছে না, তখন কোনো ক্ষেত্রে, যদিও এটা এখনও ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড না এবং এই চিকিৎসাটা আমাদের দেশেও অ্যাভেলেবেল না, যে থার্মোপ্লাস্টি, ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি, এটা করা যেতে পারে, কিন্তু এটা আসলে এখন পর্যন্ত আমাদের দেশে অ্যাভেলেবেল না এবং এটা ইন্টারন্যাশনালিও সব জায়গায় যে অ্যাকসেপ্টেড না। ধন্যবাদ। অ্যাজমা নিয়ে তো আমরা অনেক কথা শুনলাম, এখনও আমাদের দেশে কিন্তু অ্যাজমা রোগীদের নিয়ে অনেক ধরনের যেটাকে বলে সামাজিক ট্যাবু কাজ করে। এই ট্যাবুগুলো দূর করার পিছনে আসলে কি করণীয় আছে, এটা জানতে চাই ডাক্তার লিয়াকত আপনার কাছে। অ্যাজমা রোগটা আসলে অতটা ভয়াবহ না। সে যদি সঠিকভাবে চিকিৎসা নেয়, সে যদি সঠিক চিকিৎসকের কাছে আসে এবং সঠিকভাবে ড্রাগগুলি ইউজ করে, সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণটা বেশি থাকবে। অ্যাজমার যেটা একটা ন্যাচারাল হিস্ট্রি আছে, ন্যাচারাল হিস্ট্রিতে তার কিন্তু গুড টাইমে বেশি থাকে, মানে ব্যাড টাইমটা কম থাকে, মানে ব্যাড টাইমটা। সেজন্য আমাদের কিছু ফ্যাক্টরের জন্য তাদের দেখা যায় যে ব্যাড টাইমটাই বেশি থাকতেছে। ফ্যাক্টরগুলি যেমন সে সঠিকভাবে ড্রাগটা ইউজ করতেছে না, এনভায়রনমেন্টাল পলিউশন, বা সে যে জায়গায় থাকতেছে তার সে ট্রিগার ফ্যাক্টরে এক্সপোজ হচ্ছে। এই জিনিসগুলি যদি মেনটেন করে তার মানে শুধু কন্ট্রোলটা ভালো থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় সামাজিক যে স্টিগমাটা আছে সেটা চলে যাবে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাজমা এবং সিওপিডি দুইটা কিন্তু অনেকে মনে করে যে তাদের সিওপিডি হলো অ্যাজমা হয়, যার রোগটা ভালো হয় না। সেই ক্ষেত্রে একটা স্টিগমা থেকে যায়, আসলে অ্যাজমাতে এরকম স্টিগমা থাকার কথা নয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অ্যাজমা নিয়ে আজকে আমাদের দর্শকের উদ্দেশ্যে এত সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য এবং জানানোর জন্য, এবং আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, অ্যাজমা নিয়ে বাঁচতে হলে জানতে হবে এবং জানার জন্য আপনাকে নিয়মও মানতে হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।